আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আমরা সবাই অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমার আলোচনার বিষয়বস্তু দুটি। প্রথমত হচ্ছে আবার সেই মলম বিক্রেতা হাজির হয়েছেন আমাদের দেশের যে বর্তমান পজিটিভ দিকগুলো রয়েছে সেগুলো নিয়ে আবার তিনি ক্যানভাস করা শুরু করে দিয়েছেন। অর্থাৎ দৌড়ে, দৌড়ে লাফিয়ে, লাফিয়ে মলম বিক্রি করছেন। তার সেই বিষয়টা নিয়ে একটু কথা বলব। আর দেশের যে ব্যাপার তা হচ্ছে যে বাংলাদেশের মানুষ আমরা যারা রয়েছি তারা এখন পর্যন্ত সবাই ইলিশ খেতে পেয়েছি কিনা এই দুটি বিষয় নিয়ে একটু কথা বলবো তথ্যের আলোকে। তো প্রথমেই যেখানে আমরা জানি যে বিগত বর্তমান সময়ে যে চলছে জাতিসংঘের অধিবেশন নিউ ইয়র্কে অনুষ্ঠিত, যেখানে 191টি রাষ্ট্রের প্রতিনিধিরা প্রতিনিধিত্ব করছেন এবং সেখানে আমরা যে দৃশ্যগুলো দেখতে পেয়েছি তার রীতিমতো আমাদের বিগত 54 বছরের এরকম দৃশ্য দেখা যায়নি। এই 54 বছরের ইতিহাসে এটাই প্রথম যেখানে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান তিনি বাংলাদেশকে এক ভিন্ন রূপে অর্থাৎ নতুন ভাবে তুলে ধরছেন বিশ্ব দরবারের কাছে। এবং সেখানে আমরা দেখেছি যে যত 191টি দেশের প্রতিনিধিরা অর্থাৎ রাষ্ট্রের প্রধানরা সেখানে থাকলেও আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তার যে গ্রহণযোগ্যতা, বিশেষ করে তাকে নিয়ে যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের যে বন্ধুত্বপূর্ণ কিছু পিকচার আমাদের সোশ্যাল মিডিয়াতে এসছে, গণমাধ্যমে আমরা দেখছি, এবং অন্যান্য দেশে নট অনলি মার্কিন প্রেসিডেন্ট এছাড়াও কানাডা বা অন্যান্য সকল দেশের যে রাষ্ট্রপ্রধানদের তার সাথে যে সখ্যতা, এমনকি যে আমাদের ইয়াং জেনারেশনের যারা বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের হচ্ছে ব্যক্তিগত সহকারী হিসেবে রয়েছেন তাদেরকে কিভাবে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে, কি করে শহীদ আবু সাইদকে বিশ্বের কাছে তুলে ধরা হচ্ছে, কিভাবে হচ্ছে জুলাইয়ের গণহত্যাকাণ্ড কি করে এই বাংলাদেশে আসলো, এই যে বিষয়গুলোকে তিনি যখন তুলে ধরছেন তখন আমরা যেটি দেখতে পাচ্ছি যে বাংলাদেশের অবস্থান বিশ্ব দরবারে অন্য এক বাংলাদেশ হিসেবে ধরা দিয়েছে, যা আমাদের জন্য অনেক বেশি ইতিবাচক। সেই জায়গা থেকে যেটি হয়েছে যে এমনও উঠে বলা হচ্ছে যে বাংলাদেশের সাথে আমেরিকার যে একটা তৃতীয় পক্ষ ছিল, যার কারণে একটা দূরত্ব ছিল, গ্যাপ ছিল নানান বিষয়ে, সে ব্যাপারগুলো এখন আর থাকছে না, বরং তৃতীয় পক্ষের অবস্থান এই মুহূর্তে নেই। যার কারণে কি হচ্ছে যে বাংলাদেশের সম্পর্ক খুব ভালো হচ্ছে তাদের সাথে। নট অনলি দ্যাট, এখানে ভূ রাজনীতি বলতে যে কথাটা রয়েছে সেই জায়গাটায় বাংলাদেশ এখন অনেক অনেক উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে, যার প্রভাব বা যার ফলাফল আমরা বাংলাদেশের মানুষ হিসেবে হয়তোবা উপভোগ করতে পারবো ইনশাল্লাহ ভবিষ্যতে। এ নিয়ে অনেক বিতর্কেরও ব্যাপার রয়েছে, পক্ষদল ভালো বলছে, বিপক্ষ দল এটার আবার অনেক রকম বাজে বাজে কথা বলছে, সেগুলো আমরা যাচ্ছি না। আমরা যা কিছু দেখছি সেটা নিয়ে এই মুহূর্তে কথা বলছি। তো যেখানে বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন পদক্ষেপ নিয়ে জাতিসংঘে বর্তমানে নিউ ইয়র্কে বর্তমানে জাতিসংঘের অনুষ্ঠিত যে অধিবেশনে অনেক পজিটিভ অনেক ব্যাপার চলে এসছে, সেখানে আবার হাজির হয়ে গিয়েছেন এই বিষয় নিয়ে আমাদের দাদাবাবুদের দেশের সেই হকার। তো এটা আমি একটু ভিডিওতে শেয়ার করতে চাই, তারপরে তার বিষয়টি নিয়ে সংক্ষিপ্ত একটু আলোচনা করে আমাদের দেশের বিষয়ের আলোচনায় আমি আসছি। তো চলুন একটু ভিডিওটা দেখে আসি প্রথমে। হ্যাঁ, আচ্ছা, দেখা যাচ্ছে তো? তার আগে মোহাম্মদ ইউনূস আসলে কি ধামাচাপা দিচ্ছে, আপনারা ছোট ছোট ক্লিপ গোটা বিশ্বে ছড়িয়ে দিন। প্রয়োজনে ইউনাইটেড নেশনসকে ট্যাগ করুন, প্রয়োজনে ইউনাইটেড স্টেটসকে ট্যাগ করুন, আমেরিকাকে ট্যাগ করুন, রাশিয়াকে ট্যাগ করুন, যাকে ইচ্ছা ট্যাগ করুন, কিন্তু এই কথাগুলো ছড়িয়ে দিন। মোহাম্মদ ইউনূস ভালো ভালো গুটি গুটি গুড বয় হয়ে আসলে গিয়ে কি কি জিনিস বলবে না, ইয়েস স্যার, নো স্যার, ইয়েস স্যার, নো স্যার, ইয়েস স্যার, নো স্যার। আরে বাংলাদেশের মানুষ কেন কারোর গোলাম হবে? বাংলাদেশ একটা সার্বভৌমের স্বপ্ন দেখেছিল, একটা সোভারেন রিপাবলিক। লড়ে পাকিস্তানের সাথে লড়ে বাংলাদেশ তৈরি হয়েছিল। কেন আমেরিকার গোলামি করবে? আর মোহাম্মদ ইউনূস কেন আমেরিকার মধ্যস্বত্বা ভোগী? আমি নিজের ভাষা সংগত করছি, সংগত করে বলছি, মধ্যস্বত্বা ভোগী হবে আমেরিকা। বাংলাদেশের মানুষের কি মান ইজ্জত নেই? বাংলাদেশের মানুষ এবার মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে গর্জে উঠবে এবং সেই খবর আমার কাছে আসছে। আচ্ছা, তো যাই হোক, এটা
এখানে আছে কেউ বলছেন দেখা যাচ্ছে না, আমি চেষ্টা করেছি আসলে আরেকটা ফোন থেকে, তো দেখানোটা হয়তো অতটা স্মুথ হয় না, তো ওনার ব্যাপারটা নিয়ে একটু কথা বলি কিছু সময়। সেটা হচ্ছে যে ইনি সেই মলম বিক্রেতা যিনি আবার আমাদের বাংলাদেশের বিষয় নিয়ে উনি কথা বলছেন নেতিবাচক ভাবে। এখন এখানে আমরা অনেকেই মন্তব্য করব যে ওই এসব ধুর ছেড়ে দেন, কথা বলার দরকার নাই, কি দরকার? আসলেই দরকার নেই। যদি ওনারা ওনাদের দেশের বিষয় নিয়ে কথা বলতেন, কিন্তু বরাবরই আমাদের দেশের বিষয়গুলোকে নিয়ে যখন এভাবে নেতিবাচক ভাবে প্রেজেন্ট করে, তখন আমাদের কথা বলাটা নৈতিক দায়িত্ব, যেহেতু আমরা বাংলাদেশেরই মানুষ, তাই না? তো সেখানে এই যে মলম বিক্রেতার আবারও প্রেজেন্টেশন দেখেছেন, ওনার কিছু অঙ্গভঙ্গি, কথা বলার ভঙ্গি, যেমন উনি বলেছেন ভালো ভালো, গুড বয়, মানে এগুলো বলেছেন। আমি ওনার প্রত্যেকটা পয়েন্টে একটু রিপ্লাই দেওয়ার চেষ্টা করছি। দেখেন কতটা স্টুপিডের মতো কথা, মানে নির্বোধের মতো কথা বলছে। উনি বলছে আপনারা শেয়ার করে দিন, ছড়িয়ে দিন, ট্যাগ দিয়ে দিন, রাশিয়া আমেরিকা এইটা ওইটা। কতটুকু স্টুপিড! অধিবেশন তো হচ্ছেই আমেরিকাতে, ওখানে যা কিছু হচ্ছে পুরো পৃথিবী দেখছে, এখানে আবার তাদেরকে ট্যাগ করিয়ে জানানোর কি প্রয়োজন আছে? প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, আমাদের দেশের মানুষের মাথা ব্যথা নাই, ওনারা হচ্ছে মানে তাহারা তাহারা কাউন্টডাউন করছে কি ডক্টর ইউনূস কি ধামাচাপা দিচ্ছে। আচ্ছা, যদি ধামাচাপা দিয়েও থাকে, সেটা তো আমাদের দেশের মানুষের, আমাদের দেশের গণমাধ্যমের, আমাদের দেশের সোশ্যাল প্ল্যাটফর্মের যারা আমরা ভয়েস রেজ করি, আমরা কথা বলি, আমাদের মাথা ব্যথা তো। ওদের এত সমস্যা কি এটা নিয়ে ওরা কাউন্টডাউন শুরু করছে? অথচ দেখেন কয়েকদিন আগেই ওদের দাদাবাবুদের দেশে কি হলো, যে মুসলিম পরিবারদের হচ্ছে তাদের রাতের অন্ধকারে ঘর জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হলো, এবং সেই ভিডিওটাও আমার কাছে আছে। আমি এখন সময় মানে ভিডিও লম্বা হয়ে যাবে, আমি দিতে পারছি, দেখাতে চাচ্ছি না এই মুহূর্তে, কিন্তু যদি কেউ জানতে চান আমি কমেন্টসে দিয়ে দিব লিঙ্কটি। তো সেখানে এগুলো নিয়ে ওদের খবর নেই। কিছুদিন আগে আরজি করে যে ওদের ধর্ষণের ব্যাপারগুলো নিয়ে যে ধরনের আন্দোলন চলল দীর্ঘ সময়, সেগুলো নিয়ে ওদের এরকম নাচানাচি লাফালাফি নেই। অথচ আমাদের দেশের গভর্নমেন্ট, সে নিউ ইয়র্কে গিয়ে অধিবেশনে সে যা পুরো পৃথিবীর কাছে প্রশংসা কুড়াচ্ছে, একটা পজিটিভ ইমেজ তৈরি করছে, আমাদের শক্ত অবস্থান তৈরি করছে। দেখলাম যে কানাডার প্রেসিডেন্টকে মানে তার কাছে অনুরোধ করেছে যে কানাডাতে যাতে বাংলাদেশের স্টুডেন্টদের আরো অনেক বেশি ভিসা দিয়ে থাকে, ইত্যাদি ইত্যাদি। প্রতিটা দেশে, যেই দেশের থেকে আমাদের যতটুকু মানে সখ্যতা গড়ে আমাদের ভালো হয়, সেই ব্যাপারগুলো চেষ্টা করছে। তো সেইগুলো নিয়ে ওদের মাথা ব্যথা, অথচ তাদের দেশের এত এত অপকর্ম, সেগুলো নিয়ে ওদের কোনো চেঁচামেচি লাফালাফি মলম বিক্রি করতে কিন্তু ওরা আসতেছে না। নির্লজ্জতার চরম সীমায় থাকলে এই কাজগুলোই করে থাকে। এরপরে কি বললো, ভালো ভালো, গুড বয়, মানে খুব ব্যঙ্গাত্মক ভাবে আমাদের ডক্টর ইউনূসকে নিয়ে বললেন। ভালো ভালো, গুড বয় না হলে সে কি করে নোবেল প্রাইজ পেলো? তার ভেতরে গুড বয় কিছু ব্যাপার রয়েছে বলেই তো তাকে নোবেল প্রাইজ দিয়েছে। এটা তো কোনো স্বজন প্রীতি করে হয়নি। সে ভালো ভালো, গুড বাই বলেই আজকে তার বিশ্বের কাছে এরকম একটি অবস্থান। তো সেটা নিয়ে এত জ্বালা যন্ত্রণা কেন যে ওনাদের, সেই ব্যাপারটা আসলে আমার বোধগম্য না। এরপরে লিখেছে ইয়েস স্যার, নো স্যার, নো স্যার। হ্যাঁ, ইয়েস স্যার, নো স্যার, যাকে স্যার বলার তাকে তো স্যারই বলতে হবে, নো স্যার বলতে গেলে নো স্যারই বলতে হবে। আর আমরা বিগত 15 বছর ইয়েস স্যার বলেছি, নো স্যার বলতে শিখিনি, বাট এখন আমরা নো স্যার বলা শিখছি, ইয়েস এর জায়গায় ইয়েস স্যার বলা শিখছি। কারণ কি, বিগত 15 বছরে শুধুমাত্র ইয়েস স্যার করে এই যে লাফিয়ে লাফিয়ে ক্যানভাস আর মলম বিক্রি করছে, এদের দেশের সরকার প্রধানের সাথে আমরা ন্যায়কেও ইয়েস স্যার বলেছি, অন্যায়কেও আমরা ইয়েস স্যার বলেছি। আর এখন আমরা ন্যায়কে ইয়েস বলি, অন্যায়কে আমরা নো বলি, যার জন্য ওনাদের এত জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে, ভালো লাগছে না তাদের। উনি বলছেন বাংলাদেশের মানুষ কেন গোলাম হবে? কে বললো আপনাকে যে বাংলাদেশের মানুষ গোলাম হবে? আরে গোলাম হয়ে তো আমরা ছিলাম বিগত সময়ে, বর্তমানে না। আমরা গোলাম হয়েছিলাম আপনাদের দাদাবাবুদের দেশের। আপনারা 1 টাকা দিয়ে 1000 টাকা নিয়েছেন, আপনারা একটু দিয়ে অনেক সমুদ্র নিয়ে নিয়েছেন। সুতরাং এই যে গোলাম যদি আমরা হয়েই থাকি, আমরা বিগত সময়টাতে ছিলাম, এখন আমরা গোলামি থেকে মুক্তি পাওয়ার পথগুলো খুঁজে বেড়াচ্ছি। গোলামি থেকে বাঁচার জন্য আমরা যত রকম ভূ রাজনীতিতে আমাদের অবস্থান তৈরি করা দরকার, আমরা সেটা করার চেষ্টা করছি। তারই নেতৃত্ব দিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। সুতরাং সেই জায়গায় এত জ্বালা যন্ত্রণা হলে
আপনাদের তো আসলেই কোনোদিন আপনারা শান্তি পাবেন না। আপনারা লাস্ট একটি কথা বললেন এই ক্যানভাসার, যে মানিজ্যত নেই বাংলাদেশের। মানিজ্যতের ডেফিনেশন আপনাদের জানা আছে? যদি মানিজ্যতের ডেফিনেশন জানা থাকতো, নিজেদের এত এত সমস্যা নিজের দেশে, সেইগুলো নিয়ে কোনো কথা না বলে, সেইগুলো নিয়ে লাফালাফি না করে আর এক দেশের মানিজ্যত নিয়ে প্রশ্ন তুলছেন, এটাও তো আপনাদের একটা মানিজ্যতহীনতার একটা বহিঃপ্রকাশ, ছোট লোকই একটা বহিঃপ্রকাশ। মানিজ্যতের কথা কাদেরকে বলছেন? বাংলাদেশের মানুষ জানে কি করে তাদের ইজ্জত রক্ষা করতে হয়, মান সম্মান বাড়াতে হয়, সেটা সবটাই জানে। মানিজ্যত লিস্ট বাংলাদেশের মানুষকে আপনাদের কাছ থেকে শেখার কোনো প্রয়োজন নাই, বাংলাদেশের মানুষের কাছ থেকে বরং আপনারা শিখে নেন। যাই হোক, এই মলম বিক্রেতার কথা নিয়ে আমি যতটা সময় ব্যয় করব, এটা আমাদের আলটিমেটলি লস হবে। কারণ আমরা যত ভাষায় যে ভাষাই তাদেরকে বলি না কেন, তাদের লজ্জা শরম হবে না বললেই চলে, এ কথা মেনে নিতে পারি আমরা খুব সহজে। সুতরাং তাদের কথা না গেলাম, বিরক্ত লাগে রীতিমতো তাদের এই ধরনের এই গণমাধ্যম, একটা রিপাবলিক কি বাংলা নাকি এরকম একটা জায়গা থেকে এই ধরনের যদি খবর প্রচারিত হয়, আমি জানি না এই চ্যানেলটির কলাকৌশলী কারা কারা এর মেইন পর্যায়ে রয়েছে। তাদের আসলে একটু সুবোধ উদয় হওয়া উচিত যে অন্য একটা দেশ সম্পর্কে খবর প্রচার করলে মিনিমাম যে ভদ্রতা, সেন্স বা মিনিমাম যে নিউজের একটা নিউজ ভ্যালু থাকা দরকার, সেই বিষয়টা তাদের একটু আবারও অনুরোধ করব, স্টাডি করে তারপরে অন্য দেশ নিয়ে কথা বলুন। আর এছাড়া অনেক বেশি যদি আপনাদের যন্ত্রণা হয় বাংলাদেশের উন্নয়ন দেখে, বাংলাদেশের ভালো কিছু দেখে, তাহলে আপনারা দৌড়াদৌড়ি করে মলম বিক্রি না করে বরং বাজার থেকে মলম অন্যরা বিক্রি করে সেগুলো এনে নিজেদের গায়ে মাখান, জ্বালা পোড়া কমে যাবে। আপনাদের যে এক ধরনের চুলকানি হচ্ছে না এখন, এটা কমে যাবে অনেকটা। আর সেটা আপনাদের জন্য ভালো হবে, অন্য মানুষের জন্য ভালো হবে। দয়া করে আমাদেরকে নিয়ে এই চর্চাগুলো বন্ধ করুন। এতটুকুই বলার আছে, যদি মিনিমাম ভদ্রতাবোধ, সৌজন্যতাবোধ, আত্মসম্মানবোধ থাকে, তাহলে এরপরে বাংলাদেশ নিয়ে খবর প্রচার করার আগে বহুবার, একবার দুবার নয়, হাজারবার ভেবে তারপরে কথা বলবেন। যাই হোক, এদের কথা বাদ দিই, এবার আসি একটু আমার আলোচনার আজকে দুটো টপিক ছিল, একটি ওভার করে ফেলেছি, এবার ইলিশ মাছ নিয়ে, তাই না? আচ্ছা, এই মুহূর্তে আমি যেহেতু বাংলাদেশে নেই, আমার এই সেশনে যারা যুক্ত আছেন, আপনাদের প্রতি প্রশ্ন, কাইন্ডলি আপনারা একটু কমেন্টসে জানাবেন, এবং পরবর্তীতে যারা ভিডিওটি দেখবেন তারাও একটু কমেন্টসে জানাবেন। সেটি হচ্ছে, বাংলাদেশের মানুষ কি এখন সবাই ইলিশ মাছ খেতে পারছে? অর্থাৎ সবাই কি, সবার জন্য কি, সব স্তরের মানুষের জন্য ইলিশ মাছ কি খুব সহজলভ্য হয়ে গিয়েছে? আমার কাছে, আমি যেহেতু দেশে নেই, দেশের বাইরে থেকে বলছি, তা আমার কাছে মনে হয় বাংলাদেশের মানুষ সবাই ইলিশ মাছ, ঘরে ঘরে ইলিশ মাছের স্বাদ তারা পাচ্ছে, যেটা বিগত 15 বছরে পায়নি। কারণ সবসময় বিগত 15 বছরে ইলিশ মাছ চলে যেত দাদা বাবুদের দেশে, তাদের গিফট করা হতো, তাদের ওখানে রপ্তানি করা হতো, কি কি করা হতো, যার কারণে আমাদের বাংলাদেশের মানুষ ইলিশ মাছ খেতে পারেনি, মেনে নিলাম। কিন্তু এই বর্তমান সরকার যখন আসলো, তখন এই মৎস্য ও প্রাণী বিষয়ক হ্যাঁ, আমি যদি মন্ত্রণালয় ভুল না বলে থাকি, মৎস্য ও প্রাণী বিষয়ক, না, ওফো, কি 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 ওনার অধিদপ্তরটা, মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার, তাই না? হ্যাঁ, ওনার কথা একটু স্মরণ করতে চাই, যে উনি যখনই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হলো, তখন ওনার এই অধিদপ্তর যখন ভাগ করে দেয়া হলো, তখন তিনি একটি কথা বলেছিলেন, যে আগে বাংলাদেশের মানুষ ইলিশ খাবে, তারপরে যদি সম্ভব হয় দেশের বাইরে যাবে, তার আগে যাবে না। তার এই কথার সত্যতা ধরে বাংলাদেশের সাধারণ মানুষ, ইমোশনাল মানুষগুলো, সর্বস্তরের মানুষগুলো, ইভেন আমি দেশের বাইরে থেকেও আমি আশা করেছিলাম, আমার পরিবার দেশে আছে, হয়তো তারা ইলিশ মাছ এবছর খেতে পারবে, যেহেতু আমাদের জাতীয় মাছ ইলিশ, স্বাদে অনন্য, সুতরাং ইলিশ মাছ কেনা ভালোবাসে। তো সেই জায়গা থেকে আমার মতো করে ধরে নিচ্ছি যে বাংলাদেশের অনেক অন্য মানুষও, তারাও স্বপ্ন দেখেছিল যে ইলিশ মাছ বাংলাদেশের মানুষ এবছর খেতে পারবে, ছোট ছোট নয়, বরং অনেক বড় বড়টাই তারা খেতে পারবে। যেহেতু বাংলাদেশে আল্লাহ প্রাকৃতিক সম্পদ দিয়েছেন ইলিশ মাছ, সুতরাং সেখান থেকে যেহেতু রপ্তানি হবে না, অতএব বাংলাদেশের মানুষ ইজিলি ইলিশ মাছ খেতে পারবে।
এখন এ নিয়ে কিন্তু দীর্ঘদিন অনেক বিষয় আলোচনা সমালোচনা চলছে। দাদাবাবুদের দেশে ইলিশের সংকট দেখা দিয়েছে, পূজাকে কেন্দ্র করে তারা ইলিশের জন্য আবেদন জানিয়েছে, সেটিকে আবার নাকচ করে দেওয়া হয়েছিল, আরো অনেক অনেক কিছু আমরা দেখেছি। তখন পর্যন্ত আমরা সাধারণ মানুষ কিন্তু আশাবাদী ছিলাম যে হ্যাঁ, বাংলাদেশের মানুষ অবশ্যই ইলিশ খাবে, কারণ হচ্ছে এখানে যেহেতু এই সরকার তারা অত্যন্ত দেশপ্রেমী, দেশের মানুষের কথা ভাবে, সুতরাং তারা হচ্ছে কি করবে যে দেশের মানুষের প্লেটে আগে ইলিশ দিবে, তারপরে হচ্ছে দেশের বাইরে সম্ভব হলে পাঠাবে। এমনকি আমরা এমনটাও দেখেছি যে ইন্ডিয়া থেকে যে ডিম ইম্পোর্ট করা হয় বাংলাদেশের জন্য, সেটা নিয়েও আমরা খোঁটা শুনেছি যে আমরা তো পাতের ডিম দিচ্ছি, চাল দিচ্ছি, আপনারা কেন ইলিশ পাঠাবেন না, এগুলো শুনেছি। তারপর আমাদের সরকার অটল ছিল যে হ্যাঁ, সেটা বাংলাদেশের মানুষ ইলিশ খেতে পারবে। কিন্তু আমি অবাক হলাম এজন্য যে চ্যানেল 24 এর জাস্ট এই কিছুক্ষণ আগের একটি নিউজ, যে ভারতে 2420 টন, মানে অর্থাৎ 2420 টন ইলিশ রপ্তানির জন্য 49 প্রতিষ্ঠানকে অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার। এটি একটি তথ্য। এরপরে হচ্ছে অবশেষে আরটিভির একটি নিউজ হচ্ছে, এটি 2-3 দিন আগের, যে অবশেষে ভারতে যাচ্ছে 3000 মেট্রিক টন ইলিশ। তো আমার কাছে এটি দেখে মনে হলো, আরেকটি নিউজ রয়েছে ঢাকা ট্রিবিউনের, যে প্রতি কেজি 10 ইউএস ডলার, মানে ইলিশের দাম ধরা হয়েছে প্রতি কেজি 10 ইউএস ডলার, যা বাংলাদেশি টাকায় 1180 টাকা মূল্যে রপ্তানি হচ্ছে ভারতে। কত হাজার? সেখানে বেনাপোল দিয়ে ভারতে যাচ্ছে 2 ট্রাক ইলিশ। এগুলো কিন্তু আমার কাছে সবটাই ডকুমেন্টস আছে, রেকর্ডেড ভিডিও হলে আমি দিয়ে দিতাম স্ক্রিনে, কিন্তু রেকর্ডেড না, সুতরাং দেওয়া যাচ্ছে না। এখন এই দৃশ্য দেখে আমি মনে করলাম যে মনে হয় বাংলাদেশের যেহেতু রপ্তানি করা হচ্ছে 1180 টাকা মূল্যে, তার মানে বাংলাদেশের মানুষ নিশ্চয়ই 1000 টাকার নিচে পার কেজি ইলিশ পাচ্ছে, খাচ্ছে, এবং তারা তৃপ্তির ঢেকুর যখন গিলছে, তখনই নিশ্চয়ই ইলিশ রপ্তানি করা হচ্ছে এত এত, মানে 3000 হোক আর 2400 মেট্রিক টন হোক, যাই হোক না কেন রপ্তানি করা হচ্ছে। এখন এই পর্যন্ত আমি জানি না, আপনারা ভালো জানেন যে আসলে আপনারা আদৌ প্লেটে ইলিশ মাছের টুকরো আপনারা পেয়েছেন কিনা, কারণ আমি আমার পরিবারের সাথে কথা বলে জেনেছি এখনো ইলিশ মাছের কেজি 1700, 1800, 2000 প্লাস মাইনাস এরকম, তাও খুব বেশি বড় সাইজ এমনটা বলা ঠিক হবে না, বড়গুলো লাগামহীন দাম। তাহলে সেখানে আমাদের দেশের মানুষ, আমার পরিবারের মানুষ এখনো অ্যাটলিস্ট পায়নি, আপনারা হয়তো খেতে পেরেছেন, কিন্তু সেখানে দেশের মানুষের যদি চাহিদা পূরণ নাই হয়, তাহলে আমার প্রশ্ন এটাই যে এত নাটকীয়তার কি প্রয়োজন ছিল? এই গরিব বাংলাদেশের যে সাধারণ মানুষ, এই মানুষের ইলিশ খাওয়ানোর স্বপ্ন দেখানোর কি প্রয়োজন ছিল? এই ইমোশন নিয়ে খেলা করার কি প্রয়োজন ছিল? হ্যাঁ, এর উত্তরে আরটিভির আরেকটি নিউজ হচ্ছে, আমি সরি, বাংলা ভিশনের একটি নিউজ, এটা হচ্ছে 22শে সেপ্টেম্বরের। সেখানে বলা হয়েছে যে মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার তিনি আবার একটি কথা বলেছেন। এটা কিন্তু আমার বলা কথা না, আমি বাংলা ভিশনের নিউজের একটা পোস্ট থেকে বলছি। আমি আশা করি একটু দেখিয়েও দেই আপনাদের, তাহলে হয়তো আপনারা, আচ্ছা বোঝা যাচ্ছে কিনা, না বোঝা যাচ্ছে না আসলে, আমি একটু লাইট দিয়ে লাইভ করছি তো যার জন্য হচ্ছে বোঝা যাচ্ছে না ক্লিয়ারলি। যাই হোক, তিনি একটা কথা বলেছেন যে ভারতে ইলিশ রপ্তানির সঙ্গে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই। আমরা এখনো আগের সিদ্ধান্তেই আছি যে আগে দেশের মানুষ ইলিশ পাবে, পরে রপ্তানি। কে বলেছেন? মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। আচ্ছা, খুব ভালো কথা। তার মানে তিনি তার দেশের মাছ রপ্তানি হচ্ছে, তিনি বলছেন যে তাদের সাথে কোনো সম্পর্ক নেই, এই মন্ত্রণালয়ের সাথে কোনো সম্পর্ক নেই। কথাটা কি হাস্যকর, নাকি যৌক্তিক, নাকি মেনে নেওয়ার মতো, নাকি সত্যতা আছে? এটা কিন্তু আমি অ্যাটলিস্ট কনফিউজড যে কি করে এমন ধরনের কথা আসে। হ্যাঁ, ওনার কথার আরেকটা একটু সত্য ধরে নিতে পারি, কারণ আরেকটি রিপোর্ট হচ্ছে যেখানে বলা হয়েছে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেছেন বৃহত্তর স্বার্থে এবং সর্বোচ্চ মহলের সিদ্ধান্তে ভারতে ইলিশ মাছ রপ্তানি করা হচ্ছে।
ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্তে বাহবা পেয়েছি। আচ্ছা, অনেক জায়গা থেকে বলা হয়েছে ভালো সিদ্ধান্ত হয়েছে, ভালো কথা। রোববার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা এসব কথা বলেন। তিনি আরো বলেন যে যে পরিমাণ ইলিশ রপ্তানি হচ্ছে তা চাঁদপুর ঘাটের একদিনের ইলিশও না। অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ইমোশনাল কথা বলে লাভ নেই। আচ্ছা, এখন এটা যেমন একটা পোস্ট, আমি জানি না এর সত্যতা কতটুকু, আদৌ তিনি বলেছেন কিনা, বাট আমি নিজ কানে শুনেছি। আমাদের যে পরিবেশ বিষয়ক উপদেষ্টা রয়েছেন রেজওয়ানা হাসান, তিনি বলেছেন যে হ্যাঁ, ভারতে ইলিশ রপ্তানি হচ্ছে, এটা সর্বসম্মতিক্রমে উপর মহলের সিদ্ধান্ত, এই কারণে হচ্ছে। এখন এই জায়গাটিতে আমার আসলে ব্যক্তিগতভাবে কিছু কথা আছে, সেটা হচ্ছে আমি সাধারণ মানুষ, সাধারণ মানুষের হয়ে কথা বলি, সুতরাং আমি মনে করি এটা আমার বলার রাইট রয়েছে। উপর মহল বলতে তিনি কাকে বোঝাচ্ছেন? তিনি তো এখন সরকার যে দল, সরকারি দলের তিনি একটা সমান গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, তাহলে তিনি উপর মহল বলতে কাকে বোঝাতে চেয়েছেন? ফরিদ আক্তার বলছেন তার মন্ত্রণালয় এটা জানে না। আচ্ছা, তাহলে কে জানে? তার দেশের মাছ রপ্তানি হচ্ছে। এরপরে বলছেন বাহবা পাচ্ছি, এই যে তিনি সালেউদ্দিন আহমেদ তিনি বলেছেন বৃহত্তর স্বার্থে। আচ্ছা, বৃহত্তর স্বার্থে সর্বোচ্চ মহলের সিদ্ধান্তে ভারতে ইলিশ রপ্তানি হচ্ছে, এর জন্য আমরা বাহবা পেয়েছি। বৃহত্তর স্বার্থ হয়তো বা আমরা সামনে পেতে পারি, আমরা ধরেই নিচ্ছি পজিটিভ ভাবে। এবং যদি বলি বাহবা শব্দটাকে একটু মেনশন করি, তাহলে আপনারা কি বাহবা পাওয়ার জন্য আপনারা মানে দেশের সম্পদ, দেশের মানুষকে, দেশের মাছ না খাইয়ে আপনারা রপ্তানি করছেন? তাহলে হাসিনা সরকার কি ভুল করেছিল? তিনিও তো ইন্ডিয়ার সাথে ভালো সম্পর্ক রেখে তিনিও তো বাহবা কুড়িয়েছিলেন, তাই না? তাহলে তাকে আমরা তো মানে দোষ দিয়ে আমরা কি অপরাধ করে ফেলেছি না? তাকে ক্ষমতা থেকে সরানোর জন্য আমরা যে এতগুলো প্রাণ দিলাম, তাহলে যে প্রাণগুলো ঝরে গেল তারা ভুল করে বসলো না? আবার রেজওয়ানা হাসান তিনি বলেছেন যে ইলিশ মাছ রপ্তানি করা হচ্ছে, দেশের অর্থনৈতিক আয় হবে, ডলার আসবে, দেশের অর্থনৈতিক উন্নতি হবে। এখন এখানে আমারও আরেকটি প্রশ্ন আছে, যদি সেটা আমি আপনার কথা ধরে নিলাম যৌক্তিক, আমরা রপ্তানি করছি, আমাদের প্রচুর আছে, রপ্তানি করছি, আমাদের দেশে অর্থনৈতিক সচ্ছলতা আসবে, খুব ভালো পয়েন্ট। তাহলে শেখ হাসিনা তিনিও তো রপ্তানিই করতেন, তাহলে তার কি অপরাধ ছিল? দেখুন, বিগত সময়গুলোতে সবসময় ন্যায়কে ন্যায় বলে এসছি, অন্যায়কে অন্যায় বলে এসছি। শেখ হাসিনার যা খারাপ দিক ছিল সেগুলো নিয়ে বরাবরের মতো কি এই মানে মুখ দিয়ে কথা বলে যাচ্ছি, প্রতিবাদ করে যাচ্ছি। কিন্তু আপনারা ক্ষমতায় বসে আপনারা যদি কোনো ভুল করেন, ভুলভাল কথা বলেন, সেটি নিয়েও যে আমরা চুপ করে বসে থাকবো, কথা বলবো না, এমনটা ভাবলে কিন্তু একটু বোকা বোকাই হয়ে যাবে। এটা ভাবাটা ঠিক হবে না। আজকে আপনারা বাহবা কুড়ানোর জন্য আপনারা ইলিশ রপ্তানি করছেন, আপনারা অর্থনৈতিক মুদ্রা নিয়ে আসা, অর্থনৈতিক আয় সচল করার জন্য আপনারা রপ্তানি করছেন। শেখ হাসিনা তাই করতো। তাহলে সে যদি অপরাধ করে থাকে, বাংলাদেশের মানুষকে ইলিশ না খাইয়ে সব মানে ইলিশ রপ্তানি করে, আপনারাও কিন্তু তাহলে সমান অপরাধী হচ্ছেন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, হ্যাঁ, রাষ্ট্রীয় ব্যাপার স্যাপার আমাদের এই মোটা মাথায় হয়তো এত কিছু ঢুকবে না, আমরা সাধারণ মানুষ, সাধারণভাবে বুঝি, চিন্তা করি, কথা বলি। এখন রাষ্ট্রের জায়গা থেকে প্রতিবেশী রাষ্ট্রের সাথে সম্পর্ক রক্ষার্থে হয়তো রপ্তানি প্রয়োজন হচ্ছে, তাদেরকে দেয়া প্রয়োজন হচ্ছে, যেহেতু তাদের দেশে এটা নেই, তাদেরও পপুলার একটি খাবার আমাদের দেশে প্রচুর আছে, সেটা দিচ্ছি, সুতরাং সমস্যা নেই। এই ব্যাপারটি যদি এভাবে থাকে সেটা ভিন্ন কথা, কিন্তু কথা হচ্ছে যখন আপনারা গণমাধ্যমে এসে বলেন যে বাংলাদেশের মানুষ আগে ইলিশ খাবে তারপরে রপ্তানি হবে, আমার প্রশ্নটা ঠিক ওখানেই যে তাহলে বাংলাদেশের মানুষের ইলিশ খাওয়াটা আপনারা কি নিশ্চিত করতে পেরেছেন কিনা? যদি আপনারা পারেন, আজকে সাধারণ মানুষ থেকে সেই দিনমজুর থেকে শুরু করে একেবারে মানে অর্থশালী মানুষগুলো পর্যন্ত সবাই যদি ইলিশ মাছ খেতে পারে সহজ সাধ্যের মধ্যে, তারপরে আপনারা রপ্তানি করেন, কোনো অসুবিধা নেই। যদি সেটা না হয়ে আপনারা রপ্তানি করেন, তাহলে আপনারা পেছনে যে কথাগুলো বলেছেন, আজকে ক্ষমতার চেয়ারে বসে আবার আপনারা রূপ পাল্টালেন, আপনারা সেই কথায় আপনারা স্থির থাকতে পারলেন না। এই একমাত্র ইলিশ রপ্তানি করে কত টাকা আর আসবে, কত কি আর আসবে? কিন্তু এই যে একটা কমিটমেন্ট আপনারা বাংলাদেশের সাধারণ মানুষের সাথে করলেন, সেই কমিটমেন্টে যে আপনারা সৎ থাকতে পারলেন না,
তাহলে সেখানে আপনাদের উত্তর কি আসবে? এখানে আপনাদের কিন্তু একটু ভাবা উচিত, যদি সবাই একই মানে মাঝির নৌকা হন, যে ক্ষমতায় আসার আগে এক ধরনের কথা, ক্ষমতার চেয়ারে বসার পরে অন্য ধরনের কথা, সুর পাল্টে যায়, তাহলে সেটা কিন্তু জাতির জন্য, আমাদের মতো সাধারণ মানুষের জন্য অবশ্যই অবশ্যই দুঃখের একটি বিষয়, অবশ্যই হতাশার একটি বিষয়। আরেকটি কথা বলেছেন যে একদিনে যে মাছ রপ্তানি করা হচ্ছে ইন্ডিয়াতে, তা একদিনের ধরা ইলিশ মাছও না। বুঝলাম, তার মানে বাংলাদেশে প্রচুর যোগান আছে। তাহলে সেখানে আমার প্রশ্ন, যে যদি এতটাই যোগান থাকে, একদিনের ইলিশ 3,000 মেট্রিক টন কিংবা 2,400 মেট্রিক টন আপনারা রপ্তানি করে দিচ্ছেন, খুবই ভালো কথা, আমরা স্বয়ংসম্পূর্ণ। তাহলে বাংলাদেশের বাজারে কেন ইলিশের দাম কমছে না? কেন সবাই ইলিশ মাছ খেতে পারছে না? কেন স্বাভাবিক দাম হচ্ছে না? এগুলো কিন্তু প্রশ্ন থেকেই যায়। তো যাই হোক, এটা যেমন অন্যদের নিয়ে আমরা কথা বলি, আমরা আমাদেরকে নিয়েও কথা বলতে হবে, সেখানে আমরাও কিন্তু দায়ী। কারণ কি, আরেকটা ব্যাপার দেখেন, আরেকটা নিউজ হচ্ছে যে সরকারের ব্যাপারে সমালোচনা আমরা করব, কারণ আমাদের বাক স্বাধীনতা আছে, আমরা কথা বলবো, বলছি। আরেকটি বিষয় হচ্ছে যে কুমিল্লা ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় 895 কেজি ইলিশ মাছ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এভাবে লুকিয়ে লুকিয়ে ইলিশ মাছ পাঠানো হচ্ছে, পাচার করা হচ্ছে। ঠিক আছে, এখন এই যে সরকারের সমালোচনা করলাম, সরকারের কাছে জবাবদিহিতা আমরা চাইবো, এই উত্তর চাইবো আমরা, যে কেন আমাদেরকে স্বপ্ন দেখানো হলো ইলিশ মাছ আমরা খেতে পারবো, সহজলভ্য হবে, দাম কমে পাবো, এই যে একটা আমাদের স্বপ্ন দেখালো, সেটা আমরা আমাদের ফুলফিল না হওয়া পর্যন্ত বা ফুলফিল না হওয়ার আগেই কেন সেটা রপ্তানি করা হলো? প্রশ্নটা আমার থেকে গেল, আশা করছি আপনাদেরও অনেকেরই একই প্রশ্ন রয়েছে। এখন এখানে সরকারের যেমন সমালোচনা আমরা করলাম, প্রশ্ন হচ্ছে এই যে যারা চোরাচালান করছে, আমি যেটি মানে একটু আগে বললাম যে বিজিবি যেখানে উদ্ধার করেছে, তাই না, সেখানে এরা কারা? এরা কারা? এরা কিন্তু আপনার আমার মতো সাধারণ মানুষ, যারা এই ধরনের পাচারের সাথে যুক্ত। এখন সরকার হয়তো স্ট্রিক্ট হয়ে গেল, কিন্তু এই পাচারকারীরা আমরা বাংলাদেশের মানুষ। আমরা কি করছি? পাচার করে দিচ্ছি। কেন? অধিক মুনাফা লাভের জন্য। তাহলে সরকার কতটুকু কি আটকাতে পারবে? আমরা যদি নিজেরা ভালো না হই, নিজেরা সচেতন না হই, নিজেদের ভেতরে দেশপ্রেম না জাগে, হবে না ভাই। যেমন সরকারের সঠিক পথে যেতে হবে, তেমনি ভাবে আমাদেরও সঠিক পথে আগাতে হবে। একতরফাভাবে সরকার দোষী নয়, একতরফাভাবে আমরা সাধারণ মানুষও দোষী নয়। হ্যাঁ, এখানে পাচারের ক্ষেত্রে যেমন বিজিবি আটকে দিয়েছে, এভাবে সরকার যদি প্রতিটি সেক্টরে সোচ্চার থাকে, সজাগ থাকে, সচেতন থাকে, তাহলে হয়তো এই ধরনের ব্যাপারগুলো বন্ধ হয়ে যেতে পারে। তো যাই হোক, ওভারঅল অনেক বড় হয়ে গেল আলোচনাটি, তবে আমার কাছে মনে হচ্ছে এটি প্রয়োজনীয় আলোচনা বর্তমান সময়ের জন্য, যেটা হচ্ছে পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকারে যারাই রয়েছেন তাদের প্রতি অনুরোধ থাকবে, এমন কোনো স্বপ্ন আমাদের বাংলাদেশের মানুষকে দেখাবেন না যে স্বপ্ন আপনারা পূরণ করতে পারবেন না। এমন কোনো কথা, আশ্বাস আপনারা দিবেন না যে স্বপ্ন দেখে আমরা দিনরাত পার করব, অবশেষে সেটি মরীচিকা হয়ে যাবে। কারণ আমরা বাংলাদেশের মানুষ নিপীড়িত, নির্যাতিত, নিষ্পেষিত। আমরা আমাদের সরকার দ্বারা অনেক বেশি জুলুমের শিকার, আমরা অভ্যস্ত হয়ে গিয়েছি। সেখান থেকে আমরা মরে গিয়েছি অলরেডি। মরা থেকে যখন একটু একটু বাঁচার স্বপ্ন দেখছি, তখন যদি আপনারা নতুন সরকার গঠন করে আবার এভাবেই আমাদের ইমোশন নিয়ে আমাদেরকে আবার মেরে ফেলেন, সেটা অনেক বেশি যন্ত্রণার। কারণ বিগত 15 বছরে ধরেই নিয়েছিলাম আমরা অনেকে মানসিক দাসত্ব বরণ করেছিলাম, এবং তার প্রেক্ষিতে আমরা ধরে নিয়েছিলাম যে আমরা তো মরেই গিয়েছি, আমাদের আর বাঁচার হয়তো পথ নেই। যেহেতু আল্লাহ আপনাদেরকে পাঠিয়েছেন, নেতৃত্ব দিচ্ছেন, আপনারা চেষ্টা করুন যতটুকু পারবেন তার থেকে কম বলুন। যেমন আপনারা, আমাদের প্রধান উপদেষ্টা, মানে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা, তিনি কিন্তু বলেন খুব কম, করেন অনেক বেশি। তিনি যেহেতু বলেন খুব কম, করেন অনেক বেশি, তার কারণে আমরা এক এক সময় চমক দেখি, সারপ্রাইজ হই, আমরা চাওয়ার চাইতে অনেক বেশি পেয়ে যাই, কল্পনার চাইতে অনেক বেশি পেয়ে যাই, যার কারণে আমরা কিন্তু খুশি থাকি। সমালোচনা হয় না, আলোচনা, গঠনমূলক আলোচনা হয়। সেভাবে অন্যান্য উপদেষ্টা যারা রয়েছেন, তারাও কথা বলার আগে এভাবে একটু আপনারা বলেন কম, করেন বেশি, জাতি আপনাদের প্রতি সন্তুষ্ট থাকবে। আদারওয়াইজ আবার কিন্তু বাংলার জনগণ ফুলে ফেপে উঠবে,
একটা দুটো তিনটা 10টা 5টা বিষয় থেকে আবার কিন্তু প্রতিবাদের ঝড় উঠবে, আবার রাজপথে নেমে আসবে, আবার কি হবে, রক্তাক্ত হবে রাজপথ, যেটির আদৌ কোনো প্রয়োজন নাই। আমরা আপনাদের উপরে তাওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহর উপরে ভরসা রেখে আপনাদের উপরে আসলে আমরা আশা করছি যে আপনারা ভালো কিছু দিবেন আমাদের দেশের জন্য, যতদিন আপনারা ক্ষমতায় আছেন। তো সেখান থেকে চেষ্টা করুন অ্যাটলিস্ট যে জনপ্রিয়তার বলে, যেই ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে ছাত্র জনতার দেয়া এই চেয়ারে আপনারা বসেছেন, হ্যাঁ এভাবেই বলবো যে তাদের আন্দোলনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। সেই সাধারণ ছাত্র জনতার বিশ্বাসের মর্যাদাটা অন্তত রাখার চেষ্টা করুন। কারণ বারবার আমরা ঠকে যেতে চাই না, বারবার আমরা হতাশ হতে চাই না, বারবার আমরা এইভাবে ধোকায় পড়তে চাই না। ধোকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। যদি আপনাদের উদ্দেশ্য থাকে ক্ষমতায় বসে নিজেদের স্বার্থ সিদ্ধি করবেন, তাহলে সেটাও ক্লিয়ার বলে দিন, আমরা ওভাবে প্রস্তুতি নিব। যদি সেটা না হয়, সত্যি মানুষের জন্য কিছু করতে চান, বাংলাদেশের জন্য কিছু করতে চান, সৎ মনে সৎ চিন্তায় করে যান, তাহলে হয়তোবা যে ভালোবাসা নিয়ে চেয়ারে বসেছেন সেই ভালোবাসা নিয়েই আবার চেয়ার থেকে আপনারা সরে যেতে পারবেন, সারা জীবন সম্মানের সাথে বেঁচে থাকতে পারবেন। আদারওয়াইজ বিগত সরকারের মতোই অবস্থাটা হবে। সুতরাং ভেবে দেখার সময় এসেছে আপনাদের। অনেক অনেক কমেন্টস করেছেন, আলহামদুলিল্লাহ। আমি কমেন্টসের রিপ্লাই ম্যানুয়ালি দিয়ে থাকি, ইনশাল্লাহ দিয়ে দিব। যেহেতু এভাবে কমেন্টসের রিপ্লাই দিলে অনেক লম্বা হয়ে যায়, সুতরাং আমি বরাবরই স্কিপ করে থাকি। যারা যারা যুক্ত ছিলেন সবাইকে অনেক অনেক শুভকামনা, শুভেচ্ছা, দোয়া কামনা করছি। সবাই অনেক অনেক ভালো থাকুন, আল্লাহ সবাইকে তার হেফাজতে রাখুক এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।